অনিমেষবাবু তার উকিল জীবনে এই প্রথমবার ৭০ বছরের পাত্র আর ৬৭ বছর বয়সী পাত্রীর কোর্ট ম্যারেজ করাতে চলেছেন। ওনাদের জীবনের গল্পটা এত ইন্টারেস্টিং, অনিমেষবাবু নিজে একজোড়া মালা আর মিষ্টি হাতে উৎসাহে অপেক্ষা করছিলেন। দেখলেন গাড়ি থেকে পারমিতা দেবীকে খুব যত্ন সহকারে নামাতে অখিলবাবুকে। দুজনেই পরনে ছিমছাম পোশাক। পারমিতা দেবীর পরনে লাল গরদের শাড়ি আর অখিলবাবুর পরনে প্যান্ট, বেগুনি শার্ট আর নীল রঙের ব্লেজার। বেরোনোর সময় পারমিতা দেবী বলছিলেন, এটা আমার খুব পছন্দের শাড়ি, বুঝলে, লাল রং বলে এতদিন পরতে পারিনি। অনিমেষবাবু এগিয়ে আসতেই অখিলবাবু বললেন, কোমরের ব্যথায় পারমিতা বসতে উঠতে পারছে না তাড়াতাড়ি। অনিমেষবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, আস্তে আস্তে নামান, এত তাড়া নেই। আচ্ছা, আপনাদের সাথে কেউ আসেনি? আসছে, পিছনে বাইকে ক্লাবের ছেলেগুলো আসছে, দিনরাত পড়ে থাকে আমার বাড়িতে, ওরাই আসছে আর কি। ঠিক আছে, তাতেই হবে। দুজনে পেপারে সই করলেন, মালা বদল করলেন। তরুণ দল আনন্দে হাততালি দিল, একে অপরকে মিষ্টি খাওয়ালো। তারপর অখিলবাবুর কাছে আবদার করলেন একটা ছোট্ট অনুষ্ঠানের। অখিলবাবু বললেন, এই বয়সে এইসব মানায় না বাবা, তোরা সবাই মিলে আমার বাড়িতে এসে পেট পুড়ে খেয়ে যাস। ছেলের দল অখিলবাবুকে ঘিরে বলল, আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করছি, তুমি না করো না। অখিলবাবু বললেন, এইসব করলে লোকে হাসবে, কটূক্তি করবে, কেন করছিস? তাতে তোমার কি? তোমার শরীর খারাপ হলে ওরা কি ডাক্তারের কাছে নিয়ে যায়, নাকি তুমি না খেয়ে থাকলে একবেলা খাবার দিয়ে যায়? করে না তো, তাহলে ওদের কথা ভেবে লাভ নেই। ওই আমরা তোমার সঙ্গে সবসময় থাকি, তাই আমরা যেটা ঠিক করব তাই হবে। উৎসাহিত ছেলের দল অবশ্য অনিমেষবাবুকে নিমন্ত্রণ করতে ভোলেনি। অনিমেষবাবু হাসি মুখে বলেছিলেন, নিশ্চয়ই যাব, তোমাদের কোনো সাহায্যে দরকার হলে আমাকে কল করো। অনিমেষবাবু আর পারমিতা দেবীর আলাপ মাস 6 আগে ডাক্তারের ক্লিনিকে। দুজনেই অপেক্ষা করছিলেন টেস্টের জন্য। নাম ডাকতেই পারমিতা দেবী উঠে যাবেন, এমন সময় চোখে অন্ধকার দেখেন। তারপর পান একটা শক্ত হাতের স্পর্শ। অখিলবাবু ধরে নেন পারমিতা দেবীকে, তারপর চোখে মুখে জল দেন, খাওয়ার খাওয়ান, এমনকি বাড়িতেও পৌঁছে দিয়ে আসেন। সেদিন পারমিতা দেবী বলেছিলেন, আরেকদিন এসে চা খেয়ে যাবেন। অখিলবাবু এসেছিলেন পারমিতা দেবীর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে। যখন জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি একাই থাকেন, পারমিতা দেবী চোখের জল মুছে বলেছিলেন, তাছাড়া আর উপায় কি, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে অবলম্বন করে বেঁচেছিলাম, কিন্তু 8 দিনের জ্বরে সেও আমাকে ছেড়ে চলে গেল। ছেলেটা আমার কলেজে পড়তো, কত স্বপ্ন ছিল ওকে ঘিরে। জানি না কোন পাপে আমি সর্বহারা। দূর সম্পর্কের কিছু আত্মীয় আছে, তারা আর খোঁজ খবরটাও রাখে না। তাই এই প্রেতপুরীতে বড় একা একা এই ফাঁকা বাড়িতেই থাকি। অখিলবাবু পারমিতা দেবীর মনের অবস্থা বুঝেছিলেন। তারপর তাকে হালকা করার জন্য বলেছেন, আপনি তো দারুণ চা বানান, চা খেতে আবার আসতে হবে যে। পারমিতা দেবী বললেন, আপনার বাড়িতে কে কে আছেন? অখিলবাবু বলেছিলেন, আছে তো অনেকেই, কিন্তু থেকেও কেউ নেই। স্ত্রীর মৃত্যুর পর অনেক যত্ন করে ছেলেটাকে বড় করলাম, উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠালাম, এখন ওখানে বউ বাচ্চা নিয়ে সংসার পেতেছে। এখন সে ভীষণ ব্যস্ত, আমি ফোন করলে বিরক্ত হয়। মাঝে মাঝে ফোন আসতো আগে, এখন বহুদিন হয়ে গেলেও আর ফোন আসে না। আমি বুঝেছিলাম বুড়ো বাবার জন্য ওদের সময় নেই। প্রথম প্রথম ভীষণ কষ্ট হতো। পাড়ার ছেলেগুলো আমার কাছে প্রায়ই আসে, ওদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যায়। এখন মনে হয় শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন, এমনটা নয়। তারপর মাঝে মাঝে অখিলবাবু আসতেন পারমিতা দেবীর বাড়িতে, রোজ ফোন করে খোঁজ খবর নিতেন শরীরের। সকালবেলা দুজনে মাঝে মাঝে আশেপাশের কোথাও চায়ের দোকানে চা খেতে যেতেন, হাঁটতে যেতেন অনেক দূরে, তারপর আবার বাড়ি ফিরে আসতেন। দুজন অসুখী মানুষ একে অপরের সান্নিধ্যে থেকে বেশ ছিলেন, কিন্তু তারপর কথা উঠতে শুরু করলো।
অখিলবাবু পরিচয় নিয়ে আশেপাশের লোকজন তো বড়ই চিন্তায় পড়ে গেলেন। পারমিতা দেবীর অসুবিধার কথা ভেবে অখিলবাবু বাড়িতে যাওয়া আসা বন্ধ করলেন। পাড়া প্রতিবেশী আশ্বস্ত হলো পারমিতা দেবীকে আবার একাকিত্বের জীবনে ঠেলে দিয়ে, কিন্তু কেউ অসুস্থ পারমিতা দেবীর খোঁজ অবধি নিতেন না একটিবারের জন্য হলেও। দুদিন পর অখিলবাবু বারবার কল করে পারমিতা দেবীর সাথে যোগাযোগ করতে পারছিলেন না, দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। জানতে পারলেন যে কাজের লোক তার মেয়ের বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি নিয়েছেন। তাহলে পারমিতা দেবী তো সম্পূর্ণ একাই রয়েছেন। অবশেষে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে চললেন পারমিতা দেবীর বাড়ির দিকে। ও বাড়িতে পৌঁছে বারবার কলিং বেল চেপেও কোনো সাড়া পেলেন না। দেখলেন যে দরজাটা ভেতর থেকে বন্ধ। ভয় পেয়ে গেলেন অখিলবাবু। পাড়ার ছেলেগুলোকে ফোন করে সব কিছু জানালেন। ওরা বলল, তুমি দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। অল্প সময়ের মধ্যে 5-6টা বাইক এসে দাঁড়ালো পারমিতা দেবীর বাড়ির সামনে। সবাই মিলে বেশ চিৎকার করে ডাকলো পারমিতা দেবীকে। কোনো সাড়া পাওয়া গেল না। ওরা দরজা ভাঙতে চেষ্টা করলো। দরজা খুলে দেখলো পারমিতা দেবী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। সাথে সাথে ওরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে শীঘ্রই নিয়ে গেল পারমিতা দেবীকে। প্রায় 1 সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছাড় পেলেন পারমিতা দেবী। তারপর অখিলবাবু এবং তার ছেলেপুলেরা মিলে খুব খেয়াল রাখলেন পারমিতা দেবী। অখিলবাবু তো বললেন, একা একা ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আমার বাড়িতেই থাকবেন। পারমিতা দেবীর কোনো কথাই শুনল না। অখিলবাবু ছেলেদের সাথে কথা বলতে বলতে বললেন, ওনার তো এই বাড়িতে থাকা নিয়ে অনেকে কথা তুলবে। একটা ছেলে হঠাৎ বলে বসলো, তোমরা বিয়ে করে নাও, তাহলে তো আর কিছু বলার থাকবে না। বাকিরাও সমর্থন করলো ওর কথাকে। তোমরা দুজনে বসে সিদ্ধান্ত নাও। অখিলবাবু পারমিতা দেবীকে বললেন সবটা। পারমিতা দেবী বললেন, কিন্তু সমাজ। অখিলবাবু বললেন, কোন সমাজের কথা বলছো বলো তো তুমি? যে সমাজ আমাদের জীবনের দুঃখ আর হতাশা ছাড়া কিছুই দেয়নি, সেই আমরা সমাজ সমাজ করে সব হারিয়ে বসে আছি। আমার আজকালকার জেনারেশনকে খুব বেশি ভালো লাগে, কারণ এরা সমাজের আগে ভালো থাকাটাকেই বেশি গুরুত্ব দেয়। আমাদের পুরনো খুন ধরা জেনারেশন খালি ত্যাগ আর ত্যাগ করা শিখালো। আসুন না আবার দুজনে মিলে একটু ভালো থাকি, শেষ জীবনের কিছু দিন না হয় একসঙ্গেই বাঁচি। দেবেন হাতটা আমার হাতে, থাকবেন আমার সাথে? পারমিতা দেবী চোখের জল গড়িয়ে পড়ল। বললেন, আচ্ছা, আমি রাজি। আর তারপর পারমিতা দেবী সুস্থ হলেই উকিল অনিমেষবাবু আর ছেলেদের উপস্থিতিতে খুব ছোট্ট করে অনুষ্ঠান করে ওনাদের নতুন পথ চলা শুরু হলো দুজনের। সেদিন অখিলবাবুর বাড়িতে জোরদার ভোজের আয়োজন ছিল সবার জন্য। এখন অখিলবাবু আর পারমিতা দেবী বেশ ভালোই আছেন। রোজ সকালে হাতে হাত রেখে হাঁটতে বেরোন, দুজনে দুজনের খেয়াল রাখেন, সে ওষুধ হোক বা খাবার। রোজ সকালে ছেলেরা হাঁক দিয়ে যায়, দিদা বাজারে যাচ্ছি, কিছু আনতে লাগবে? বিকেলে ক্রিকেট খেলতে খেলতে যখন ক্লান্ত ছেলের দল বসে পড়ে, পারমিতা দেবী বলেন, ওরে বেগুনি ভাজছি, তোদের জন্য, খেয়ে যা। ছুটির দিনে গোটা দল হাজির হয় অখিলবাবুর বাড়িতে, আড্ডা করে এবং বলে, দিদা তোমার হাতে আজকে ঝালঝাল চিকেন হবে? পারমিতা দেবী সম্মতি জানালেই ওরা নিজেদের দায়িত্বে ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে পড়ে। তারপর সবাই মিলে আলু পেঁয়াজ ছাড়াতে বসে, কেউ কেউ টিভি দেখে, আবার কেউ কেউ অখিলবাবুর সঙ্গে ক্যারাম খেলে। রান্না শেষে তৃপ্তি করে সবাই খেয়ে যায়। পারমিতা দেবী ওদের খাওয়াতে পেরে শান্তি পায়, তাই ভালো কিছু রান্না করলেই বেশি করে করেন। অখিলবাবু বলেন, আমাদের মধ্যে একজন চলে গেলে যে থাকবে তার দায়িত্ব কিন্তু তোদের। আর মনে আছে তো, আমাদের এই যতটুকুনি বাড়ি সম্পত্তি যা কিছু রয়েছে, আমাদের মৃত্যুর পর কিন্তু তা বেচে একটি বৃদ্ধাশ্রম বানাবি তোরা। ওরা হাসতে হাসতে বলে, ওর সব ভাবা যাবে, তোমাদের মরতে দিচ্ছে কে? আমরা মানুষ, জগতের সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের চাওয়া পাওয়া আমাদেরকেই পূরণ করতে হবে। তাই মৃত্যুর আগে অবধি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করতে শিখুন। মানুষ শুধু সমালোচনা করতে পারে, তাছাড়া আপনার জীবনে তাদের কোনো ভূমিকাই নেই।